আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো হাইড্রোলজি সাইকেল বা হাইড্রোলজি, মানে মেইন যে হাইড্রোলজির যে ইন্ট্রোডাকশনটা সেই চ্যাপ্টারটা। তো প্রথমে আসে আমরা হাইড্রোলজিটা কি, এই জিনিসটা আমাদের আগে জানতে হবে। তো হাইড্রোলজিটা হলো তোমাদের যে আর্থ সারফেস আছে, এই পৃথিবীর যে পৃষ্ঠ, এখান থেকে 15 কিলোমিটার উপরে যদি আমরা যাই, আবার 1 কিলোমিটার যদি নিচে যাই, এই যে ফুল জোনটা, এই 15 কিলোমিটার উপরে বলতে আমরা কোনটা বোঝাচ্ছি, যে এই যে ধরো যে বৃষ্টির পানি আসতেছে, স্নোফল হচ্ছে, অথবা কোনো জায়গায় যদি ডিপ্রেশন থাকে, একটা যদি আমরা এরকম একটা আহ কোনো সারফেস এলিভেশন যদি চিন্তা করি, যেটা ড্যাটাম ড্যাটাম থেকে একটু উপরে, তো এখানে যদি একটা কোনো ক্যানাল থাকে বা কোনো পোথ হোল থাকে, সেখানে পানি কিন্তু জমা থাকতেছে। এই সবগুলাই কিন্তু এই হাইড্রোজেনের মধ্যে ইনক্লুডেড। আর 1 কিলোমিটার নিচের যে সারফেস, ঠিক আছে, তো 15 থেকে উপরের 15, নিচে 1, এই আর্থ সারফেস থেকে আমরা 15 কিলোমিটার উপরে এবং 1 কিলোমিটার নিচে, এই ফুল জোনটাকে আমরা বলতেছি হাইড্রোলজিক্যাল জোন। এর মধ্যে যেমন গ্রাউন্ড ওয়াটার থাকবে, তারপরে অ্যাটমসফিয়ারিক যে ডিউ বলো বা হেজেল, রেইন, এই সব কম্পোনেন্ট গুলাই কিন্তু হাইড্রোলজির মধ্যে ইনক্লুডেড। আর এখানে দেখা যায় যে স্যাচুরেটেড জোন পাবো আমরা, আনস্যাচুরেটেড জোন পাবো। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে পড়বো। তো এখন আমরা স্টার্ট করি যে হাইড্রোলজিটা আসলে কি। তো তোমরা একটু চেষ্টা করবা যে আমি যে যে টপিক গুলো পড়াচ্ছি বা যেগুলো পড়াচ্ছি, চ্যাপ্টার কিন্তু অনেক বড়, এখান থেকে কিন্তু সব পড়াবো না। তো যেগুলা দাগায় দিচ্ছি বা যেগুলো পড়াচ্ছি সেই টপিক গুলো যাতে তোমরা লিখে রাখো, তাহলে তোমাদের জন্য পড়তে ইজি হবে। আচ্ছা, প্রথমে আসি হাইড্রোলজি। হাইড্রোলজি কি? means the science of water, deals with occurrence, circulation, distribution of water of the earth and earth's atmosphere. এই কথাটা বলতে কি বুঝাইছে, আমি একটু আগে যেটা বললাম যে পানিটা পৃথিবীতে আসে আবার কিন্তু ব্যাক করে। কিভাবে আসে? বৃষ্টির মাধ্যমে, স্নোফলের মাধ্যমে পানিটা পৃথিবীতে আসতেছে, এখান থেকে আবার পানি বাষ্প হচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় কিন্তু সারফেস রান অফ বলো, রান অফের মাধ্যমে মুভ করতেছে, মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, আবার সমুদ্রে মিলতেছে, আবার বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। এই যে ফুল প্রসেস, এটাকে আমরা বলতেছি হাইড্রোলজি। তাহলে হাইড্রোলজিটা কি, সেই জিনিসটা কি আমাদের কাছে মানে বোঝা হয়েছে? আমরা কি বুঝতে পারছি যে হাইড্রোলজিটা কি? জি মিস। আচ্ছা, তো এখান থেকে একটু রিডিং দিয়ে দেখবা। আর হাইড্রোলজির দুইটা টাইপস আছে, সায়েন্টিফিক হাইড্রোলজি, ইঞ্জিনিয়ারিং আর অ্যাপ্লাইড হাইড্রোলজি। তো সায়েন্টিফিক হাইড্রোলজি কোনটা? সায়েন্টিফিক হাইড্রোলজি হলো যে হাইড্রোলজিটাতে আমরা অ্যাকচুয়ালি পুঁথিগত বিদ্যা যাকে বলা হয়, মানে আমরা হাইড্রোলজি নিয়ে পড়তেছি, এখানকার বিভিন্ন অ্যাসপেক্টস গুলো জানতেছি, এটাকে বলতেছি আমরা সায়েন্টিফিক হাইড্রোলজি। কিন্তু এই জিনিসগুলি যখন আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করব, যেমন ধরো যে পানিটা কি নর্মাল, যদি একটু উদাহরণ দিই, পানিটা কিন্তু আমরা খাবারের কাজে ইউজ করতেছি, পানিটা পাম্প আউট করতেছি, পাম্প আউট করে দেন ওই পানিটা আমরা মানে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ইউজ করতেছি। আবার ওয়াটার প্ল্যান্ট আছে, বিভিন্ন রকম ওয়াটার পিউরিফাইং প্ল্যান্ট আছে, প্ল্যান্টে কি হচ্ছে, ওয়াটারটা পিউরিফাই করা হচ্ছে। তো এই যে পানির যে মানে প্রত্যেকটা জায়গায় পানিটাকে আমরা যে কাজে লাগাচ্ছি, এইটাকে আমরা বলতেছি ইঞ্জিনিয়ারিং অর অ্যাপ্লাইড হাইড্রোলজি। এখানে 3টা পয়েন্ট আছে যে হাইড্রোলজিটা অ্যাকচুয়ালি কি কি কাজে ইউজ হচ্ছে। একটা হলো এস্টিমেশন অফ রিসোর্সেস, স্টাডি প্রসেসেস সাচ অ্যাজ প্রিসিপিটেশন, রান অফ, ইভাপোট্রান্সপিরেশন, ইন্টারেকশন। এই জিনিসগুলো কি, এগুলা আসলে ডিটেলস আমি চ্যাপ্টারে যখন ঢুকবো তখন বুঝবা। যে ওয়াটার রিসোর্স, এই হাইড্রোলজির মধ্যে আমরা কি বলি দেখবা, যে চ্যাপ্টারে যখন আমরা যাব, কতটুকু লোনা পানি আছে, কতটুকু মিঠা পানি আছে, কতটুকু সমুদ্রের পানি, কি পানি, সব ডিটেলস কিন্তু এটা কিন্তু এটার ভলিউমটা কিন্তু আমরা মেজার করছি, এটা অ্যাপ্রক্সিমেট মেজার আর কি। তো এর এর সাথে আরেকটা কি আছে, যে স্টাডি প্রসেস সাচ অ্যাজ প্রিসিপিটেশন, রান অফ, ইভাপোট্রান্সপিরেশন, ইন্টারাকশন। এই টপিক গুলো আমি যখন হাইড্রোলজিক সাইকেল পড়াচ্ছি তখন আমি বলতেছি। আর একটা কি, যে পানি যখন পানি অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন কি বন্যা হচ্ছে, আবার যখন পানি থাকতেছে না তখন কি খরাতে হচ্ছে। তো এই জিনিসগুলা, এই কম্পোনেন্ট গুলো সবগুলাই হাইড্রোলজি কভার করা হয়। এখান থেকে আমরা হাইড্রোলজিটা কি দেখলাম, এখন আসি হাইড্রোলজিক সাইকেল। এর একটা ইম্পর্টেন্ট জিনিস, হাইড্রোলজিক সাইকেল কি। এখন দেখো যে একটু আগে যে কথাটা বললাম, যে পানিটা পৃথিবীতে আসতেছে, তারপরে মানে বৃষ্টিপাত হচ্ছে, তারপরে এটা ইভাপোরেশনের মাধ্যমে আবার ব্যাক করতেছে, যখন
স্নোফল হচ্ছে তখন সেটা কি একটা সলিড ফর্ম, বাষ্প হচ্ছে একটা গ্যাসিয়াস ফর্ম, পানিটা হচ্ছে একটা লিকুইড ফর্ম। এই যে বিভিন্ন প্রকৃতিতে আমাদের কিন্তু সব রকমের ফর্মে আমরা পানিটা পাচ্ছি। আবার এই পানিটা কিন্তু আবার এটা ইভাপোরেশনের মাধ্যমে আবার কিন্তু ব্যাক করতেছে অ্যাটমসফিয়ারে। এই যে ফেনোমেনন, এই ফেনোমেননটাকে আমরা বলতেছি হাইড্রোলজিক সাইকেল। এটার একটা ছোট্ট করে ডেফিনেশন আমি এখানে দিয়ে দিছি। সাইকেল which represents the endless circulation of water between the earth and its atmosphere. ঠিক আছে, এখান থেকে ডেফিনেশনটা দেখবা। আচ্ছা, এরপরে আসি হাইড্রোলজিক সাইকেল। যে সাইকেলটা তোমাদের এখানেও আছে, আমি যে হ্যান্ড রিটেন যে শীটটা দিছি সেটাতেও আছে। এটা কোনোই সমস্যা না যে তোমরা কোথা থেকে লিখতেছো, তোমরা চাইলে এটাও দিতে পারো, তোমরা চাইলে এটাও দিতে পারো। এটা দেওয়ার মানে এটা আমি করে দেওয়ার কারণটা কি, এখানে দেখো 1 2 3 4 দেওয়া বারবার খুঁজে এখানে আসলে মানে পড়তে কষ্ট হয়, তো এই কারণে আসলে আমি তোমাদের এই জিনিসটা লিখে দিছি। তো আমি এটা এখান থেকে বুঝাচ্ছি, এবং আমি এখন যে জিনিসগুলো বলবো হাইড্রোলজিক সাইকেলে, দেখো হাইড্রোলজিক সাইকেল যদি বলা হয় যে ড্র হাইড্রোলজিক সাইকেল, তাহলে শুধুমাত্র ফিগারটা ড্র করলেই হচ্ছে। যদি বলা হয় এক্সপ্লেইন হাইড্রোলজিক সাইকেল, তাহলে কি তোমাদের ড্র করতে হবে প্লাস এই কম্পোনেন্ট গুলা তোমাদের ডেসক্রাইব করতে হবে। এখন ডেসক্রাইব করতে গেলে এখানে দেখো বিশাল বড় এক প্যারা আছে, এখানে সব ডেসক্রাইব করা আছে। এখন এই এত বড় প্যারা বসে বসে এখন মুখস্থ করবা, কোনো দরকার নেই। আমি এই জিনিসটা ফুল বুঝাই দিচ্ছি, আমি যেভাবে বুঝাচ্ছি সেভাবেও যদি গুছায় লিখতে পারো আমার কোনো আপত্তি নেই। আবার কেউ যদি মনে করো যে কারো মুখস্থ বিদ্যা খুব ভালো, যে না আমি এভাবে মানে ইনস্ট্যান্ট লেখাটা আমার জন্য ডিফিকাল্ট, আমি মুখস্থ করব, সে চাইলে মুখস্থ করে ওখান থেকে লিখতে পারো। বাট মুখস্থ জিনিসটা আমি একটু কম প্রেফার করি, যেহেতু তোমাদের অনলাইন, তো অনলাইনে হুবহু বই থেকে তুলে দাও আর একটা মানুষ যখন ব্রেন খাটায় চিন্তা ভাবনা করে লিখে, অবশ্যই দুটোর মধ্যে পার্থক্য থাকবে। ঠিক আছে, তো আমরা আসি এখন হাইড্রোলজিক সাইকেলটা দেখি। ওশান থেকে স্টার্ট করি। ওশান আমাদের একটা ন্যাচারাল রিসোর্স, ঠিক আছে, এটা আমাদের আল্লাহ প্রদত্ত একটা রিসোর্স, আমরা ন্যাচারালি পাইছি। এখন ওশানের যে আপার সারফেস আছে, মানে পানিটার যে উপরিভাগ, সেটা কিন্তু একদম ওপেন সারফেস, সেটা সূর্যের আলোতে বাষ্প হচ্ছে, সূর্যের আলোতে বাষ্প হচ্ছে যখন, সেইটাকে আমরা বলতেছি ইভাপোরেশন। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি ইভাপোরেশন। সূর্যের আলোতে পানির আপার সারফেস বাষ্প হয়ে সেটা কি ঘনীভূত হয়ে ক্লাউডে পরিণত হচ্ছে। আচ্ছা, ক্লাউডটা যখন ডেন্স হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, মানে এটা তো যখন হেভি হয়ে যায় তখন এটা ধরে রাখতে পারে না, তখন বৃষ্টি অথবা স্নো, দুইটা যে কোনো মানে যে দেশের যেরকম টেম্পারেচার সেটার উপর ভিত্তি করে হয় রেইন অথবা স্নো আকারে আবার পৃথিবীতে ফেরত আসে। প্রিসিপিটেশনটা মানে কি তাহলে, রেইন অর স্নো। তোমাদের ম্যাথ আছে, এরপরে দেখবা ম্যাথে কখনো বলা থাকে রেইনফল, কখনো বলা থাকে স্নোফল, কখনো বলা থাকে প্রিসিপিটেশন। তাহলে এক প্রিসিপিটেশনের দুইটা নাম, একটা রেইন একটা স্নো। যদি বলা থাকে প্রিসিপিটেশন, বুঝতে হবে এটা রেইন অথবা স্নো কে বোঝানো হয়েছে। আর যদি বলা থাকে রেইন অথবা স্নো, তাহলে বুঝবো এটা প্রিসিপিটেশনের একটা পার্ট। তো এছাড়া এই রেইন আর স্নো ছাড়া আর কি কোনো ওয়েতে পৃথিবীতে পানি আসা পসিবল? গ্রাউন্ড ওয়াটার। পৃথিবীতে পানি আসতেছে অ্যাটমসফিয়ার থেকে, গ্রাউন্ড ওয়াটার কিন্তু ন্যাচারাল রিসোর্স। ন্যাচারাল রিসোর্স বলতে এই আস্তে আস্তে এই পানিটা সিপেজের মাধ্যমে যেয়ে তারপরে এটা হলো গ্রাউন্ড স্টোরেজ হয়। তো আর পৃথিবীতে অ্যাটমসফিয়ার থেকে পানি আসার আর কোনো ওয়ে নেই। রেইন আর স্নোই দুইটা ফেনোমেনন। এখন রেইনের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এগুলা পরে দেখবো। প্রিসিপিটেশনের বহুত টাইপস আছে, যেমন কখনো ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়, কখনো মুষলধারে বৃষ্টিপাত হয়, আমরা বিভিন্ন বলি। এই জিনিসগুলো নিয়ে এখন যাচ্ছি না, এগুলা পরে বলবো। তো এই হলো প্রিসিপিটেশন এবং ইভাপোরেশন। এই দুইটা টার্ম কি তোমাদের বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, তো এই যে ক্লাউডটা ফর্ম করলো, ক্লাউড আমরা জানি কি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে। মেঘ কিন্তু এক জায়গায় থাকে না, আস্তে আস্তে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে। তো দেখা যায় যে এই যে ঘনত্ব, ঠিক আছে, এই যে ডেন্স ক্লাউড, এটার কিছু পোর্শন বৃষ্টি হয়ে পড়ে যাচ্ছে, আর 39% অ্যাপ্রক্সিমেটলি 39% ট্রাভেল করতেছে ওশনের পাশে। যেমন যদি বঙ্গোপসাগরের
নিম্নচাপ সৃষ্টি হয়, কি হয়, এটার ইফেক্ট কিন্তু কক্সবাজারের উপরেও পড়ে। কিভাবে পড়ে? কারণ কক্সবাজারের আশেপাশে এলাকা গুলাতেও পড়ে, কারণ এটা মুভ করে। তো এটা দেখা গেছে যে অ্যাপ্রক্সিমেটলি 39% ক্লাউড এটা মুভ করতেছে। আচ্ছা, এই ফেনোমেনন একটা গেল। আর একটা ফেনোমেননের কথা যদি চিন্তা করি, আমাদের আর্থ সারফেসের উপর কিন্তু অনেক প্ল্যান্টস আছে। তো এই প্ল্যান্টস গুলা থেকে যখন পানিটা বাষ্প হয়, সেই ফেনোমেননটাকে আমরা বলি ট্রান্সপিরেশন। অনলি সেটা প্ল্যান্ট হইতে হবে। যখনই প্ল্যান্টের কনসিডারেশন আসবে, তখন আর ওটাকে আমরা ইভাপোরেশন বলতে পারবো না, তখন ওটার নাম হবে ট্রান্সপিরেশন। সেটা প্ল্যান্টস এর ফ্লাওয়ার হতে পারে, লিফ হতে পারে, অথবা যে কোনো পোর্শন, মানে বাট প্ল্যান্টের হতে হবে। সেটা প্ল্যান্টের যে কোনো পোর্শন থেকে যদি পানি বাষ্প হয়ে চলে যায়, সেটাকে আমরা বলবো ট্রান্সপিরেশন। আচ্ছা, এখন আর একটা বিষয়, প্ল্যান্ট তো এখানে আছে, পাশে কি সয়েল আছে না? এই সয়েলেও তো রাস্তায় তুমি দেখো না যে দোকানগুলোর সামনে পানি স্প্রে করে, কিন্তু ওই পানিটা কি সারাদিন থাকে ওখানে? শুকায় যে একটু পরে কোথায় যায়? বাষ্প হয়ে। হ্যাঁ বলো। না মিস, থাকে না ওটাই। হ্যাঁ, তো এটা বাষ্প হয়ে উড়ে যায়। তো এখন এই বাষ্প হয়ে যে উড়ে যাচ্ছে, সেটাকে আমরা কিন্তু আর ট্রান্সপিরেশন বলবো না, সেটাকে আমরা বলবো ইভাপোরেশন। যখন সয়েল সারফেস কনসিডার করতেছি, ওশান, লেক, পন্ড, যে কোনো ওয়াটার বডি কনসিডার করতেছি, সেটাকে আমরা বলবো ইভাপোরেশন। যখন এটা প্ল্যান্টস এর বিষয় আসবে, ট্রি এর বিষয় আসবে, তখন সেটাকে আমরা বলবো ট্রান্সপিরেশন। তো একটা যদি পোর্শন কনসিডার করি যেখানে গাছও আছে, ভূমিও আছে, তো দুইটা ফেনোমেনন একসাথে হয়, সেটা অলমোস্ট 61% পানি এটা ইভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে চলে যায়। এই যে দেখো এখানে ছোট ছোট পন্ড আছে, এগুলাকেও বলতেছি ইভাপোরেশন। ম্যাম বলো। ম্যাম আপনি যে মাত্র বললেন যে স্প্রে করে, এই টাইপের স্প্রে যদি প্ল্যান্টের গায়ে করা হয় এবং প্ল্যান্ট সারফেস থেকে যদি বাষ্প হ্যাঁ, হয়, প্ল্যান্ট তাইলেও কি? সারফেস আসলে ট্রান্সপিরেশন, প্ল্যান্ট সারফেস আসলে ওটা ট্রান্সপিরেশন। ঠিক আছে। আচ্ছা, তো এই হলো তোমাদের মোটামুটি যেটা বললাম, ট্রান্সপিরেশন, ম্যাম ইভাপোরেশন। হ্যাঁ মেঘের বলো। এই যে 39% এটা কি? 39% ক্লাউডটা কত, মানে ক্লাউড থেকে তো পানি চলে আসে ভূমিতে, আবার তো কিছু সপ্তাহ বৃষ্টিপাতের মাধ্যমে চলে যায় না। তো দেখা যায় যে 39% এটা মুভ করে অন্য জায়গায় চলে যায়, সেটা। আচ্ছা, এরপরে আসি, এটা গেল আর্থ সারফেসের উপরের পোর্শন। আর্থ সারফেসের এখন নিচে আসি। পানিটা, এখানে যে পানিটা আছে, এই পানিটা যখন বৃষ্টির মাধ্যমে ভূমিতে আসতেছে, কিছু পানি তো মাটির নিচেও সিপ করবে, কারণ মাটিতে পোর আছে। ঠিক আছে। যখন আর্থ সারফেস থেকে পানি সিপ করে এর নিচের সারফেসে আসবে, সেটাকে আমরা বলবো ইনফিল্ট্রেশন। জাস্ট সিপ করে নিচে আসছে, কোনো কিন্তু ট্রাভেল করেনি, কিচ্ছু না, জাস্ট সিপ করে নিচের লেয়ারে আসছে, এটাকে বলতেছি ইনফিল্ট্রেশন। আচ্ছা, এরপরে এই পানিটা কিন্তু ভিতর দিয়ে মুভ করবে অথবা ওয়াটার টেবিলের নিচে চলে যাবে, দুইটা ফেনোমেনন হতে পারে। এখন আসি, যদি ওয়াটার টেবিলের উপরে এবং আর্থ সারফেসের নিচে এই কন্ডিশনে মুভ করে, সেটাকে আমরা বলবো ইন্টারফ্লো, মুভ করতেছে এটা। কিন্তু আবার যদি ওয়াটার টেবিল ক্রস করে পানিটা নিচে চলে আসে, সেই ফেনোমেননটাকে আমরা বলবো পারকোলেশন, যদি ওয়াটার সারফেসটা ভেদ করে নিচের লেয়ারে চলে আসে। আচ্ছা, নিচের লেয়ারে আসার পর ইন্টারফ্লো, ইন্টারফ্লো হলো ওয়াটার টেবিলের উপরে থাকতে হবে পানিটাকে এবং আর্থ সারফেসের নিচে, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি ইন্টারফ্লো। মানে পানি তো বৃষ্টির পানি যখন ভূমিতে পড়তেছে, তখন এটা সিপ করে ইনফিল্ট্রেশনের মাধ্যমে নিচের লেয়ারে আসছে, এটা ধর একটা লেয়ার। এখন এই লেয়ারে আসার পর তো আর মানে পানি তো আর এমন না যে ও জানে যে সোজাসুজি আমার নামতে হবে বা মুভ করা যাবে, ও নিজের গতিতে চলবে। তো কিছু পানি দেখা যায় যে এই লেয়ার দিয়ে মুভ করে। তো সেটা কি, সেই লেয়ার, এই ওয়াটার টেবিলের উপরে আর্থ সারফেসের নিচের লেয়ারে যদি মুভ করে, সেটাকে আমরা বলবো ইন্টারফ্লো। আর ওয়াটার টেবিলকে যদি ক্রস করে ফেলে, তাহলে সেটাকে আমরা বলবো পারকোলেশন। পারকোলেটেড ওয়াটারের মধ্যে এখানে আবার দুইটা কাহিনী হয়, সেটা কি, এই পারকোলেটেড ওয়াটার এই ওয়াটার টেবিলের নিচ দিয়ে মুভ করতে 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 করতে
আবার সারফেস ওয়াটার আউটফ্লো মানে ওশানে মিলে যায়। প্রত্যেকটা পানি কিন্তু লাস্ট ওশানে মিলে যায়। তো এখানে কি হচ্ছে সারফেস ওয়াটার আউটফ্লো আউট হয়ে যাচ্ছে, সেটা কতটুকু 38%। আর কিছুটুকু গ্রাউন্ড ওয়াটার স্টোর হবে, সেটা কত পার্সেন্ট, সেটা হলো 1%। আর এখানে যদি এই সারফেস দিয়ে যদি মুভ করে, এই যে দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো সারফেস ফ্লো বা সারফেস রান অফ। কারণ সারফেস দিয়ে মুভ করতেছে, যেমন ধরো যে যখন এই যে দেখো হাতির ঝিলে পানি যখন জমে থাকে, পানিটা কি সারা জীবন জমে থাকে, পানিটা কিন্তু আস্তে আস্তে ড্রেনের সাথে মিলে যায়, ড্রেনে চলে যায়। তো এই যে মুভ করতেছে, ড্রেনে যাইতে হলে তো মুভ করতে হবে, সেটা কোথা দিয়ে মুভ করে, সেটা তো মাটির নিচ দিয়ে মুভ করে না, সেটা মাটির উপর দিয়ে মুভ করে, এটাকে আমরা বলতেছি সারফেস রান অফ। ঠিক আছে, এই ডায়াগ্রামটা বুঝতে কোনো প্রবলেম আছে? তোমরা কি বুঝতে পারছো এতটুকু? জি ম্যাম। তো যেটা বললাম এটা চাইলে এভাবে নিজের ভাষাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসি ট্রান্সপোর্টেশন কম্পোনেন্ট দ্বারা। এই যে এখানে দেখবা যে বিশাল বড় একটা বর্ণনা আছে, চাইলে এখান থেকেও পড়তে পারো, চাইলে আমি যে বললাম সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। ম্যাম আরেকটু আচ্ছা, জুম করলে ভালো হয়, যারা ফোনে আছে একটু সমস্যা। একটু জুম করবো, তো সেটা বলো, না বললে তো আমি বুঝবো না। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা এই এখন যে কম্পোনেন্ট গুলা পড়াবো এগুলা অলরেডি তোমাদের বোঝানো হয়ে গেছে। তোমরা যদি হাইড্রোলজিক সাইকেল বোঝো, এই চ্যাপ্টারের থিওরি বোঝা অলমোস্ট শেষ। মেইন ভিত্তি হলো হাইড্রোলজিক সাইকেল। আচ্ছা, এই যে বললাম যে আর্থ সারফেস থেকে পানি যাবে, তারপরে আবার পৃথিবীতে আসবে, এই যে প্রসেস গুলা, এটা কি এটা ট্রান্সপোর্টেশন প্রসেস না? যাচ্ছে আসতেছে, এগুলো তো একটা মানে পানির ট্রান্সপোর্টেশন, তাই না? তো দুইটা টাইপস এর কম্পোনেন্ট আছে, একটা হলো ট্রান্সপোর্টেশন কম্পোনেন্ট আর একটা স্টোরেজ কম্পোনেন্ট। কি কি ওয়েতে হচ্ছে? ম্যাম আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। প্লিজ, এই যে হাইড্রোলজিক সার্কেলটা আমরা কোনখান থেকে বেসিক্যালি কাউন্ট করি, মানে মিন সি লেভেল থেকে নাকি ওই যে ওয়াটার লেভেল থেকে? হাইড্রোলজিক সাইকেল বলছি যে আর্থ সারফেসের 1 কিলোমিটার নিচ থেকে আমরা কাউন্ট করি। মিন মিস সি লেভেল, আমাদের তো সারফেস তো আর সব জায়গায় তো একই রকম না মিস, এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারফেস সব জায়গায় একরকম না, কিন্তু আমরা ওইটা জাস্ট যে যে জায়গার যে সারফেস সেই সাপেক্ষে তার মানে উপরে 15 কিলোমিটার, নিচে 1 কিলোমিটার। আর এই যে পানির যত ফেনোমেনন বলতেছি, এগুলো সবই হাইড্রোলজিক সাইকেলের মধ্যে ইনক্লুডেড। কারণ দেখো 1 কিলোমিটার নিচের যে পানিটা, ওটাও কিন্তু আলটিমেটলি যে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজেই যাবে। ঠিক আছে, কাজে এগুলো সবই হাইড্রোলজিক সাইকেলের মধ্যে পড়তেছে। আচ্ছা, এখন আসি ট্রান্সপোর্টেশন কম্পোনেন্ট। প্রিসিপিটেশন, ইভাপোরেশন, ট্রান্সপিরেশন, ইনফিল্ট্রেশন, রান অফ, অলরেডি সবগুলো টপিক আমি বুঝাই দিয়েছি। প্রিসিপিটেশনের মধ্যে কয়টা আসতেছে বলো তো, এখন তো পারার কথা, কয়টা আসতেছে? দুইটা, কি কি? রেইনফল এন্ড স্নোফল। রেইনফল এন্ড স্নোফল। আচ্ছা, ইভাপোরেশন, ট্রান্সপিরেশন, ইনফিল্ট্রেশন, রান অফে কয়টা আসতেছে? রান অফে আসতেছে ইন্টারফ্লো, সারফেস রান। সারফেস, সারফেস রান অফ আর সারফেস ওয়াটার আউটফ্লো আর কি। রান অফ বলার একবারে সারফেস ওয়াটার আউটফ্লো বলে সবই এর মধ্যে কভার হয়। আউটফ্লো, আর একটা আসতেছে গ্রাউন্ড ওয়াটার আউটফ্লো। ঠিক আছে, রান অফ এর মধ্যে এটা পড়তেছে। আর স্টোরেজ কি কি হতে পারে, কোথায় কোথায় পানি স্টোর হচ্ছে? এই যে লেক, পন্ড বা রাস্তার মধ্যে ছোট ছোট গর্ত থাকে, ডিপ্রেশন, এই জিনিসগুলোর মধ্যে পানিটা স্টোর হচ্ছে। আর একটা কোথায় স্টোর হচ্ছে? সয়েলের মধ্যে, সয়েলের পোর গুলার মধ্যে। আর একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের মধ্যে। ঠিক আছে, এই হলো তোমাদের স্টোরেজ। একই জিনিস, এই যে জিনিসটা এখানে লেখা আছে, তোমরা এখান থেকেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসি ট্রান্সপোর্টেশন কম্পোনেন্ট অফ হাইড্রোলজিক সাইকেল। এটারও গ্রাফ, এটারও ফিগারটা তোমাদের শিখতে হবে। যদি ডেসক্রিপশন আসে, চাইলে বইয়েরটাও লিখতে পারো, চাইলে আমি এই যেখানে বইয়ে আছে সব ডেসক্রিপশন, চাইলে এখান থেকেও লিখতে পারো, আর না হলে এখান থেকে আমি তো বলেই দিচ্ছি সেটা লিখতে পারো। একই জিনিস, একই ফিগার, আসলে একটা অন্য শেপে। এটা আর্থ সারফেস, আর্থ সারফেসে পানি আসতেছে প্রিসিপিটেশনের মাধ্যমে, কিছু পানি সারফেস রান অফ এর মাধ্যমে চলে যাচ্ছে।
কিছু পানি সিপ করতেছে, সিপ করে ইনফিল্ট্রেশনের মাধ্যমে পানিটা নিচের লেয়ারে আসতেছে। ওয়াটার টেবিল আর ইনফিল্ট্রেশনের লেয়ার যেটা, সেটার মাঝখানে যে পানিটা ফ্লো করতেছে সেটাকে আমরা বলতেছি ইন্টারফ্লো। আর লাস্ট আলটিমেট ডেস্টিনেশন হলো গ্রাউন্ড ওয়াটার ফ্লো অথবা বেস ফ্লো। এভাবে পানিটা চলে যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা পানি কিন্তু ইভাপো ট্রান্সপিরেশনের মাধ্যমে অ্যাটমসফিয়ারে আবার ব্যাক করে। ঠিক আছে, এই প্রসেসটা এখানে তোমাদের সুন্দর করে বলা আছে, এই জিনিসটা এখান থেকে দেখবা। আর এই যে পানির যে এই যে ট্রান্সপোর্টেশন প্রসেস বলো বা এই জিনিসটা যে ইকুয়েশন আমরা সলভ করি সেটাকে আমরা বলি ওয়াটার বাজেট ইকুয়েশন অথবা হাইড্রোলজিক ইকুয়েশন। আমরা এই ইকুয়েশনটাই ইউজ করে আমরা এই চ্যাপ্টারের ম্যাথ গুলা করবো। ঠিক আছে, তো আমরা ওয়াটার বাজেট ইকুয়েশনটা ইউজ করবো। মানে আসি ওয়াটার বাজেট ইকুয়েশনটা কি, এই টপিকটা আমরা একটু দেখি। আচ্ছা, এখন এই যে কোনো একটা এরিয়া কনসিডার করতেছি, যে এরিয়াটার মধ্যে ধরো যে হাতিরঝিল লেক, এটা একটা কিন্তু অনেক বড় একটা এরিয়া। তো এই এরিয়াটার মধ্যে যে পানিগুলা আছে ক্যাচমেন্টে, তো সেটাকে আমরা বলতেছি ক্যাচমেন্ট এরিয়া। এবং এটাকে আবার কি বলা যায়, ক্যাচমেন্ট এরিয়া, ড্রেনেজ এরিয়া অথবা ড্রেনেজ বেসিন, যে নামেই দিক না কেন। ইউএসএ তে এটাকে ওয়াটারশেড বলা হয়। যদি তোমাকে বলা হয় যে ড্রেনেজ এরিয়া কি, সেটা ডেফিনেশন যা, ওয়াটারশেড কি সেটা ডেফিনেশন সেম। তো এখান থেকে তোমাদের এই ফিগারটাও শিখতে হবে, যে একটা ক্যাচমেন্টের যদি ডায়াগ্রাম আঁকতে বলা হয় তাহলে সেটা কিভাবে আঁকবা। এটা আমি একটু মডিফাই করে দিচ্ছি তোমাদের, এটা Ma'am, খাতার সাথে। হ্যাঁ বলো। ম্যাম ট্রান্সপোর্টেশন কম্পোনেন্টস অফ হাইড্রোলিক সাইকেলের আগে একটা গোল ফিগারের মতো দেখছি। ওইটা লাগবে না, যেটা লাগবে না সেটা আমি পড়াচ্ছি। আমি তো বলছি চ্যাপ্টার অনেক কিছুই আছে, সব তো তোমাদের দেখানো হয় না। আচ্ছা, এই ফিগারটা যদি আসে তাহলে এই অ্যানোটেশন গুলো দিতে হবে। ই বলতে কি, এখানে একটা ক্যাচমেন্ট, এই ক্যাচমেন্ট থেকে ইভাপোরেশনের মাধ্যমে কিন্তু পানিটা আবার অ্যাটমসফিয়ারে ব্যাক করতেছে। ক্যাচমেন্টে পানি আসার সোর্স কি, প্রিসিপিটেশন। আর এই ক্যাচমেন্টের সাইডে কি গাছপালা থাকবে না? একটা ক্যাচমেন্ট মানে নদীর সাইডে বা পুকুরের সাইডে কি গাছপালা থাকে? তাহলে সেখান থেকে পানিগুলো কিভাবে যাবে অ্যাটমসফিয়ারে? ট্রান্সপিরেশনের মাধ্যমে। আর কিছু পানি, এই যে ক্যাচমেন্টের যে পানিটা, কিছু পানি কিন্তু কন্ট্রিবিউট করতেছে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজে। আর বৃষ্টির পানি যখন বাড়ে দেখো না, তখন বন্যাটা হয় কি হবে, রান অফের মাধ্যমে। তো পানিটা যদি মুভ করে সেটাকে আমরা বলবো রান অফ। আমি এটা শর্ট ফর্মে লিখছি, তোমরা কিন্তু শর্ট ফর্মে লিখলে হবে না, আমার সময়ের অভাবের জন্য আমি শর্ট ফর্মে লিখছি আর কি। ঠিক আছে, এটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, এখন আসি ওয়াটার বাজেট ইকুয়েশনটা কি আসলে। এই যে পানি পৃথিবীতে আসতেছে, এটার সোর্স কি? আচ্ছা, সোর্স বাদ দিলাম, সেটার সোর্স তোমরা অলরেডি জানো। পানি পৃথিবীতে আসতেছে, পানি পৃথিবী থেকে বের হচ্ছে। এই যে প্রসেসটা, মাঝখানে আরেকটা প্রসেস হচ্ছে, সেটা কি, স্টোরেজ হচ্ছে। এই তিনটা প্রসেসকে মিলায় যে ইকুয়েশনটা জেনারেট হয়েছে সেটাকে আমরা বলছি ওয়াটার বাজেট ইকুয়েশন। ঠিক আছে, যে কতটুকু পানি পৃথিবীতে আসতেছে, কতটুকু পানি পৃথিবী থেকে ব্যাক করতেছে, কারণ সব পানি কিন্তু অ্যাটমসফিয়ারে ব্যাক করে না। ইভাপোরেশন ট্রান্সপিরেশনের মাধ্যমে কতটুকু পানি ব্যাক করে, বাকি যতটুকু পানি রয়ে যাচ্ছে পৃথিবীতে সেটাকে আমরা বলতেছি চেঞ্জ ইন স্টোরেজ। এই কনসেপ্টটা দিয়ে ওয়াটার বাজেট ইকুয়েশনটা জেনারেট করা হয়েছে। এটা হলো ওয়াটার বাজেট ইকুয়েশন। দেখো, প্রিসিপিটেশন ছাড়া পৃথিবীতে কি পানি আসার আর কোনো ওয়ে আছে? না ম্যাম। আচ্ছা, তার মানে ইনফ্লোতে কাউন্ট হচ্ছে অনলি প্রিসিপিটেশন, আউটফ্লোতে কাউন্ট হচ্ছে কি 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 ওয়েতে আউটফ্লো হচ্ছে? রান অফ, গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ, তারপর ইভাপোরেশন, তারপরে কি ট্রান্সপিরেশন। এই কয়টা ওয়েতে আউটফ্লো হচ্ছে, হওয়ার পর যতটুকু ক্যাচমেন্টে রয়ে যাচ্ছে সেটা কি বলতেছি আমরা? সেটাকে আমরা বলতেছি স্টোরেজ। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এটা দিয়ে আমরা ম্যাথ করব। আচ্ছা, আরেকটা এখানে রেইনফল রান অফ এর ফর্মুলা আছে, যে রান অফ কতটুকু হচ্ছে, প্রিসিপিটেশন এবং লস, এই দুটো যদি ডিফারেন্স করি তাহলে পাবো আমরা রান অফ। লস বলতে ইভাপোরেশনের মাধ্যমে লস হচ্ছে, ট্রান্সপিরেশনের মাধ্যমে লস হচ্ছে, স্টোরেজের মাধ্যমে লস হচ্ছে, নেট কতটুকু সরে যাচ্ছে ক্যাচমেন্ট থেকে সেটাই আমরা লস হিসেবে কাউন্ট করতেছি। ঠিক আছে, তো এগুলা আমাদের ম্যাথ করতে লাগবে।
আচ্ছা, ম্যাথ শুরু করার আগে একটা কথা বলি, আজকে ফার্স্ট দিন আমি এই কথাটা বলে দিচ্ছি, এরপরে বলি না বলি আপ টু দ্য সেমিস্টার আমাদের এটা ভ্যালিড। তোমাদের এক্সাম্পলে কি ম্যাথ আছে, এক্সারসাইজে ম্যাথ আছে। যদি আমি এক্সাম্পল দেখাই দিই তাহলে এক্সাম্পল 1.1 দেখাই দিলে এক্সাম্পল 1.1 এর মতো সিমিলার তুমি এক্সাম্পলে যদি আর ম্যাথ পাও অথবা এক্সারসাইজে যদি আর ম্যাথ পাও, সবগুলোই দেখতে হবে। আমার পক্ষে কিন্তু এই শর্ট টাইমের মধ্যে তোমাদের সব ম্যাথ দেখা দেওয়া পসিবল না, বাট প্রত্যেকটা মানে একই টাইপসের ম্যাথ থেকে আমি একটা করে ম্যাথ দেখাই দেবো। আমাদের অনেক ম্যাথ আছে এই কোর্সটার মধ্যে, তো ম্যাথগুলা তোমরা তোমাদের করতে হবে, ঠিক আছে? আমি এক্সাম্পল 1.1 আজকে দেখা দিচ্ছি, এইটার মতো তোমাদের এক্সারসাইজে যদি কোনো ম্যাথ থাকে অবশ্যই সেটা করতে হবে। গত সেমিস্টার স্টুডেন্টরা যেটা করছিল যে এই কথাটা আমি শুরুতেই বলছিলাম, ওরা প্রত্যেক মানে পুরো সেমিস্টার জুড়ে এই জিনিসগুলো কালেক্ট করছিল, করে সুন্দর করে নোট করে গুছায় লাস্ট যে রিভিউ ক্লাস ওই দিন ওরা ম্যাথ গুলাতে যার যেখানে প্রবলেম ছিল, যে ম্যাথ করতে পারে নাই সেই ম্যাথ গুলা নিয়ে ওদের সাথে আমি বসছিলাম। তখন ওদের সব ম্যাথ গুলা মানে যেগুলা যার যেখানে প্রবলেম ছিল সেগুলো আমি সলভ করে দিছিলাম। এমন কিন্তু আমার পক্ষে পসিবল না, এই চ্যাপ্টার কিন্তু আছে অনেকগুলা, সবই যদি না পারো সবই তো মানে সবই পারবা না এরকম হইতে পারে না আসলে। সিমিলারই খুব জাস্ট ধরো যে কোনো কন্ডিশন চেঞ্জ অথবা কোনো ভ্যালু চেঞ্জ এরকমই, এর চেয়ে বেশি চেঞ্জ না। তো ওদের দুই একটা ম্যাথ যাই প্রবলেম ছিল আমি ওইটা রিভিউ ক্লাসে সলভ করে দিছি। কারণ তোমরা যেটা করো ইউজুয়ালি যে প্রিভিয়াস অনেক সেমিস্টারের কোশ্চেন নিয়ে বসো পরীক্ষার আগে পিএল এর মধ্যে আর কি সলভ করতে, বাট এটা কিন্তু আমি কিন্তু গত সেমিস্টার থেকেই শুরু করছি এই কোর্সটা নেওয়া। কাজে তোমরা যদি প্রিভিয়াস অনেক সেমিস্টারের কোশ্চেন সলভ করো আলটিমেটলি কোনো লাভ নেই, কারণ আমি যেভাবে আমি যা পড়াচ্ছি আমি পরীক্ষা সেটাই দেবো, আমি কিন্তু প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন নিয়ে বসবো না। তো এই কারণে বললাম যে যেগুলা লেকচার দেখানো হচ্ছে সেগুলো অবশ্যই ভালো করে পড়বা, আর সিমিলার টাইপসের ম্যাথ এক্সাম্পলে পাও এক্সারসাইজে পাও সেটা অবশ্যই করতে হবে। এটা আমি আর সেমিস্টারের মধ্যে বলবো না, ঠিক আছে? এটা মনে রাখবা। আচ্ছা, এক্সাম্পল 1.1 এখন আসি, এখানে কি বলছে? A lake had a water surface elevation 103.2 meter above datum। তার মানে একটা datum আমরা কনসিডার করি, আর লেকটা কোথায় আছে? ড্যাটামের 103.2 মিটার। তার মানে ড্যাটামের এই পোর্শনটাতে আমাদের লেকটা আছে, ঠিক আছে? আচ্ছা, বলা আছে বিগিনিং অফ এ সার্টেন মান্থ আছে। যদি বলা থাকে সেপ্টেম্বর মাস, যদি বলা থাকে জানুয়ারি মাস, যদি বলা থাকে ফেব্রুয়ারি মাস, সেই হিসেবে মান্থ কাউন্ট করতে হবে। নর্মাল মান্থ বলা আছে আমরা 30 দিনে মাস কনসিডার করতেছি। ফেব্রুয়ারি মাস বলা থাকলে 28 মাস কনসিডার করবো, জানুয়ারি মাস বলা থাকলে 31 মাস কনসিডার করবো, ঠিক আছে? যেটা বলা থাকবে কোয়েশ্চেন পড়ে আমাদের বুঝতে হবে। আমি চেঞ্জ গুলাও কিন্তু পড়ানোর সাথে সাথে বলে দিচ্ছি, তোমরা জিনিসগুলা প্রপার ওয়েতে লিখে রাখো। আচ্ছা, লেক বলা হয়েছে লেক রিসিভড অ্যান এভারেজ ইনফ্লো। কথাটা বুঝছো? আমরা ওয়াটার বাজেট ইকুয়েশনে তিনটা ফেনোমেনন করছি, ইনফ্লো, আউটফ্লো, স্টোরেজ। তার মানে ইনফ্লো 6 মিটার কিউব পার সেকেন্ড ফ্রম সারফেস রান অফ সোর্স। স্পেসিফিক ওয়েতে বলে দিচ্ছে। আমরা জানি যে ইনফ্লো রেইনফল অথবা স্নোফল ছাড়া হওয়া পসিবল না, বাট এখানে বলতেছে সারফেস রান অফও কিছু কন্ট্রিবিউশন করছে ইনফ্লোতে। তার মানে অন্য কোথাও বৃষ্টির পানি জমা ছিল যেটা কিনা পরে ক্যাচমেন্টে এসে পড়ছে, তার মানে এটা ইনফ্লোতে কন্ট্রিবিউট করছে, এটা কিন্তু উল্লেখ করে বলা আছে। আউটফ্লোতে কতটুকু আছে? 6.5 মিটার কিউব পার সেকেন্ড। এর সাথেও বলা আছে রেইনফল অফ 145 মিলিমিটার। বলো এটা কোথায় কন্ট্রিবিউট করবে? ইনফ্লোতে কন্ট্রিবিউট করবে। তার মানে ইনফ্লো খালি আমরা প্রিসিপিটেশন আগে যে পি ধরছিলাম সেটা খালি পি ধরলে হবে না, ইনফ্লোটাও এখানে অ্যাড করতে হবে। এরপরে আসি ইভাপোরেশন 6.1 সেন্টিমিটার। এটা কোথায় কন্ট্রিবিউট করবে? আউটফ্লোতে। এখন বলা আছে যে এই যে কন্ট্রিবিউশন গুলা মানে পানি ক্যাচমেন্টে কিন্তু আরো পানি আসছে, এটা হওয়ার পর তারপরে কতটুকু এলিভেশন বাড়ছে সেটা বের করতে বলছে মাসের শেষে। এরিয়া দেওয়া আছে 5000 হেক্টর, এবং এখানে উল্লেখ করে একটা কথা বলা আছে নো কন্ট্রিবিউশন টু অর ফ্রম গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ। ফর্মুলা একটা জিদ পড়ছিলাম মনে আছে? সেই জিটার কোনো কাজ নাই। কেন নাই?
কারণ উল্লেখ করে বলে দিছে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজে কোনো কন্ট্রিবিউশন নাই। যদি বলা থাকতো গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ এত, তখন তুমি গ্রাউন্ড ওয়াটার স্টোরেজে কন্ট্রিবিউট করতে পারতা যদি বলা থাকতো। কিন্তু যেহেতু বলা স্পেসিফিক্যালি বলা আছে কোনো কন্ট্রিবিউশন নাই, তার মানে আমরা এখানে কোনো কন্ট্রিবিউশন ধরবো না। ঠিক আছে, এখন আমি তোমাদের একটা ফর্মুলা লিখে দিচ্ছি। এই ফর্মুলাটা প্রিসিপিটেশন একটু আগে ফর্মুলা একটা দেখছি, কিন্তু এখন কি কি অ্যাড হয়েছে এখানে, টাইমের একটা বিষয় অ্যাড হয়েছে এবং এরিয়ার একটা বিষয় অ্যাড হয়েছে। তার মানে ধরো যে হাতিরঝিলের একটা লেক, সেটাতে 1 মাস ধরে কতটুকু বৃষ্টি হয়ে বা রোদ হয়েছে, রোদে বৃষ্টিতে কতটুকু লাস্ট পর্যন্ত, মাসের শেষ পর্যন্ত আলটিমেট কতটুকু আছে, সেই জিনিসটা আমরা কাউন্ট করতেছি। তো কাজে আগের যে প্রিসিপিটেশনের বা সরি আগের যে ওয়াটার বাজেট ইকুয়েশনটা ছিল, এটার মধ্যে কিন্তু টাইম এবং এরিয়ার কোনো ফ্যাক্টর ছিল না। কাজে এই ফর্মুলাটাকে কিছুটা মডিফাই আমাদের করতে হবে। কি মডিফাই করব, এই ফর্মুলাটা মনে রাখবা। আই ডেল টি মানে ইনফ্লো ইনটু তোমাদের ওই মানে টাইমটা, প্রিসিপিটেশন ইনটু এরিয়া, আউটফ্লো ইনটু টাইম, ইভাপোরেশন ইনটু এরিয়া, গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ ইনটু এরিয়া। আপাতত আমাদের এই পোর্শনটা নাই, আর যতটুকু চেঞ্জ হচ্ছে ততটুকু হলো স্টোরেজ। আর একটা ফর্মুলা আছে চেঞ্জ ইন এলিভেশন, ডেল এস ডিভাইডেড বাই এ। ঠিক আছে, আর এই ডেল জেড ইকুয়াল টু ডেল এস ডিভাইডেড বাই এ, মানে এই কতটুকু এলিভেশনটা চেঞ্জ হচ্ছে সেটা। এখন আসি, এটা তোলা হয়েছে ফর্মুলাটা, ফর্মুলাটা কি তুলতে পারছো? জি মিস। আচ্ছা, এখন আসি, টাইমটাকে আগে কনভার্ট করতে হবে। এক মাসের কথা বলা হয়েছে, নর্মাল এটা কনভার্ট করব, এত সেকেন্ড আসে, অনেক বড় ভ্যালু আসছে কারণ মিলিয়ন সেকেন্ডে কনভার্ট করছি 10⁶ দিয়ে, মিলিয়ন সেকেন্ড। আচ্ছা, এরপরে তোমার কাছে সবই ভ্যালু আছে, আই ডেল টি বের করলাম, কিউ ডেল টি বের করলাম, পিএ কিভাবে, প্রিসিপিটেশন 145 মিলিমিটার, মিলিমিটার থেকে মিটার নিতে হবে, 5000 হেক্টর ছিল, হেক্টরকে মিটার স্কোয়ারে নিতে হবে, 10⁶ হলো মিলিয়নে কনভার্টের জন্য। জাস্ট কনভার্সন, আর কিছুই না, সব ভ্যালু তোমার কাছে আছে। কনভার্সনই তোমরা ভুলটা করো, ক্যালকুলেটর কি যে ক্যালকুলেটর টিপ আল্লাহ জানে, কনভার্সনই ভুলটা করো। ইএ এখানেও ভ্যালুটা দেওয়া আছে, কনভার্ট করবা, জাস্ট কনভার্ট করে এখান থেকে এই ভ্যালুটা পাচ্ছি। তারপরে ওই বড় যে ফর্মুলাটি একটু আগে দিলাম সেখানে যদি বসাও সবগুলা, তাহলে ডেল এস এর ভ্যালু পাচ্ছি। ডেল এস পাওয়া গেলে এরিয়া দেওয়া আছে, সেখান থেকে ডেল জেড আমরা বের করতে পারবো, চেঞ্জ ইন এলিভেশন। এরপরে লাস্টে কতটুকু বলছে, z2 ইকুয়াল টু z1 প্লাস ডেল জেড, মানে আমি সাইড চেঞ্জ করছি আর কি। ডেল জেড বের হয়েছে, z1 আমরা জানি, সাইড চেঞ্জ করলে কত আসে, 103.2 প্লাস 0.058 করলে আসতেছে 103.58। ঠিক আছে, এই হলো আমাদের ম্যাথ। ম্যাথটা কি বুঝতে পারছো? তোমরা কি ম্যাথটা বুঝতে পারছো? জি মিস।